শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেবাশিস রঞ্জন সরকার। ঈদের দ্বিতীয় দিনও ত্যাগের মহিমায় পশু কোরবানি করছেন সামর্থ্যবান মুসলমানরা। রাজধানীর অলি গলিতে দিচ্ছেন কোরবানি। প্রথম দিন কসাই সংকট সহ নানা কারণে ঈদুল আজহার দ্বিতীয় দিনকেই বেছে নিয়েছেন তারা। জানান আল্লাহর সন্তুষ্টি অর্জনই প্রধান লক্ষ্য। চলছে ঈদুল আজহার আমেজ। ঐতিহ্য মেনে পুরান ঢাকায় চলছে পশু কোরবানি। ঈদের দ্বিতীয় দিনের বেশিরভাগ পশু কোরবানি হয় এই এলাকায়। আল্লাহর নামে কোরবানি দেব, সবাই মিলেমিশে। পুরনো ঢাকার মানুষ তো আমরা, এই ঈদের পরের দিনে আমরা কোরবানিটা দিই। প্রথম দিন কসাই সংকটে অনেকে কোরবানি দিতে পারেননি, তারাও পশু জবাই করছেন আজ। অনেকে দুদিনই একাধিক পশু কোরবানি করেন। কসাইদেরও কাটে ব্যস্ত সময়। কালকে একটা দিয়ে দিছি, কালকে হয়ে গেছে, মানে এটা মহিষ বড় একটু, এটা আজকে দ্বিতীয় দিন দিতেছি। ঈদের পরের দিন অ্যাভেলেবেল কসাই থাকে, এই কারণে আমরা ঈদের পরের দিনই করি। মাংসটা আপনার ছাত্রা করে ফেললে তাড়াহুড়া করবে বেশি, এই জন্য আমরা ঈদের সেকেন্ড দিন করবেন এটা করি। কালকে করছি 26টা, আজকে 3টা 5টা হইলো, আরও 8টা আছে। ইসলামী রীতি অনুযায়ী ঈদুল আজহায় 3 দিন পশু কোরবানি করা যায়। রাজধানীর অনেক অলিতে গলিতেও পশু কোরবানি করতে দেখা যায় আজ। কিছুটা স্বস্তি আর নির্ঝঞ্ঝাটভাবে ধর্মীয় রীতি পালনের আশায় এ আয়োজন। প্রথম দিন একটা দিই, পরের দিন 2টা দিই। কসাইদের একটা প্রসেসে প্রবলেম থাকে, তারা জাত কসাই না, তার উপরও তারা ঝামেলা করে। ঈদের পরের দিন আর এই ঝামেলাটা হয় না। কোরবানির পর নিজ উদ্যোগেই বর্জ্য অপসারণ করছেন অনেকে। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম কিছুক্ষণ আগে ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সহকর্মী রাব্বি হোসেন রাখছেন সেই খবর। সরাসরি যাচ্ছি সেখানে। কোন কোন এলাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, কি বলছেন সংশ্লিষ্টরা? দেবাশিস, আজকে রাজধানীর কুরবানির বর্জ্য অপসারণ কতটুকু হয়েছে সেটি নিজ চোখে দেখতে কিছুক্ষণ আগেই পথে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজেই গাড়ি চালিয়েছেন, রাজধানীর বিভিন্ন জায়গায় তিনি ঘুরে দেখেছেন, বিশেষ করে কলাবাগান, কাউরান বাজার, সংসদ ভবন এরিয়া, এই জায়গাগুলো মূলত তিনি প্রদক্ষিণ করেছেন এবং দেখেছেন যে যেহেতু সরকার বলেছিল যে 12 ঘন্টার মধ্যেই রাজধানীর যে বর্জ্য অপসারণ সেটি পুরোপুরি করা হবে, তবে আজকে আমরা দেখেছি গতকালকে কুরবানির দিন অনেকেই গরু কুরবানি দিয়েছেন, পশু কুরবানি দিয়েছেন, আজকেও অনেক জায়গায় কুরবানি দেওয়া হয়েছে, ফলে নতুন বর্জ্য হয়েছে, কিছু গতকালকের বর্জ্য ছিল। সব কিছু মিলিয়ে সিটি কর্পোরেশনের যে উদ্যোগ সেটি আসলে কতটুকু হয়েছে, তারা যে বলছিলেন যে এই আগামী 3 দিনের মধ্যে সব ধরনের বর্জ্য একেবারে অপসারণ, পাশাপাশি 24 ঘন্টার মধ্যে রাজধানীর যে বর্জ্য রয়েছে সেটি অপসারণ করা হবে। সেটির যে কার্যক্রম সেটি কতটুকু সম্পন্ন হয়েছে সেটি মূলত দেখতে প্রধানমন্ত্রী বের হয়েছিলেন এবং তিনি বেশ কিছু জায়গায় ঘুরে দেখেছেন। ব্যক্তিগত উদ্যোগে মূলত নিজেই স্বপ্রণোদিত হয়েই তিনি বের হয়েছেন, কারণ দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নানাভাবে এই নতুন করে এই শহরকে সাজাতে নানা ধরনের নির্দেশনা দিচ্ছেন, সিটি কর্পোরেশন থেকে শুরু করে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সকলকে। তবে যেহেতু এই কুরবানির বর্জ্য অপসারণ সহ নানা উদ্যোগ সিটি কর্পোরেশন নিয়েছে, সেটি আসলে যত দ্রুত সম্ভব এই বর্জ্য অপসারণ করে নগরবাসীকে একটি স্বাভাবিক পরিবেশ দেওয়া যায় সেই বিষয়টি নিয়ে সরকার বারবারই কাজ করছে, বলছে। আজকে বিভিন্ন জায়গায় বাণিজ্যমন্ত্রী কথা বলেছেন, বিভিন্ন মন্ত্রীরা কথা বলছেন যে এই বর্জ্য যাতে নগরবাসীকে উদ্বুদ্ধ করছেন। শুধু যে সিটি কর্পোরেশনের দায়িত্ব সেই তাই নয়, পাশাপাশি যারা কুরবানি দিচ্ছেন তাদেরকেও বলছেন যারা সঠিক জায়গায় এই গরুগুলো কুরবানি দেওয়া হয় সেই বিষয় নিয়েও তারা নানা ধরনের পরামর্শ এবং উদ্যোগ নিচ্ছেন। ধন্যবাদ রাব্বি যুক্ত হবার জন্য। রাজধানী জুড়ে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। উত্তরে 4 নম্বর সেক্টর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আপনি যেখানে আছেন সেখানে পরিচ্ছন্নতা কার্যক্রম কেমন দেখছেন, পরিবেশ নিয়ে কি বলছেন স্থানীয়রা? দেবাশিস, গতকাল থেকে আপনি জানেন যে 2 সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কার্যক্রম সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। তবে আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর উত্তরার 4 নম্বর সেক্টরে, যেখানকার চিত্র যদি আপনাকে একটু দেখাই, এখানে কিন্তু আমরা বেশ কিছু বড় কোরবানির যে বর্জ্য রয়েছে সেগুলো কিন্তু আমরা 4 নম্বর সেক্টরের বেশ কিছু বাড়ির সামনে আমরা দেখছি এখনও স্তূপের মতো করে পড়ে আছে। যদিও এখানকার যে সকল বাসিন্দারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে গতকালকে কোরবানির ঈদের সময় যে সকল বর্জ্য জমেছে সেগুলো সিটি কর্পোরেশনের লোকজন এসে নিয়ে গিয়েছে, কিন্তু আজকে যেগুলো কোরবানি হয়েছে, যে সকল গরু আজকে কোরবানি দেওয়া হয়েছে সেগুলো এখনো পর্যন্ত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিংবা পরিচ্ছন্নতা কর্মীরা এখনো
পর্যন্ত আসেননি, যার কারণেই মূলত এগুলো এখনও সড়কেই পড়ে আছে। তো তারা আশা করছেন হয়তো আজকে সন্ধ্যা বা রাতের মধ্যেই তারা এসে নিয়ে যাবেন। এর পাশাপাশি যদি বলি, সিটি কর্পোরেশনের বাসিন্দারা যারা রয়েছেন তারা বলছেন যে অন্যান্য বারের মতোই কিন্তু এবারও বিগত কয়েক বেশ দ্রুততার সাথেই পরিচ্ছন্নতার যে অভিযান সেটি করা হয়েছে। এর পাশাপাশি আমরা বিকেলে দেখিয়েছিলাম যে উত্তরখান এবং দক্ষিণখান, অর্থাৎ সিটি কর্পোরেশনের যে নতুন ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর যে বর্জ্য অপসারণ কার্যক্রম, সেখানকারও মানুষের মধ্যে আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখছি। তারা বলছেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে লোকজন আসছেন এবং সবাইকে সবার যে নির্ধারিত যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো তারা নিয়ে গেছেন। একই চিত্র আমরা উত্তরাতেও দেখছি এবং সে পরিচ্ছন্নতা কার্যক্রম সেটি অব্যাহত আছে। আগামীকালকেও চলবে এই পরিচ্ছন্নতা কার্যক্রম। দেবাশিস, ধন্যবাদ ফয়সাল যুক্ত হবার জন্য। যেসব পশুর হাটের ইজারাদার শর্ত ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। সকালে শাহজাহানপুর এলাকায় পরিদর্শনে গিয়ে প্রশাসক বলেন, হাটগুলো পরিষ্কারের জন্য ঈদের দিন থেকে 72 ঘন্টা সময় নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার গাফিলতির কারণে কিছু কর্মীদের শোকজ করা হয়েছে। কিছু কিছু ইজারাদার নিয়ম না মেনে নির্দিষ্ট স্থানের বাইরেও হাট বসিয়েছে। তাদের আগামীবার হাট ইজারা না দেওয়ারও কথা তুলে ধরেন তিনি। এছাড়া শনিবারের মধ্যে রাজধানীকে পুরোপুরি পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি দুই সিটির প্রশাসকের। হাটের যারা ইজারাদার ছিল তাদেরকে আমরা পেনাল্টি করব, এছাড়া তার আর বিকল্প কোনো পথ নাই। এবং পরবর্তী পর্যায়ে আবার এই সমস্ত হাটের এরা ইজারা পাবে কি না সে ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। যারা ডিসিপ্লিন মানে নাই, বিভিন্ন জায়গায় কিছু কিছু গাফিলতির কারণে আমরা কিছু কর্মীকে আমরা শোকজ করেছি। ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। সকাল থেকেই সড়ক রেলপথে ছিল যাত্রীদের চাপ। ভিড় ও ঝোঁককে এড়াতে কোরবানির পর ঢাকা ছাড়ছেন তারা। তবে কিছু পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেয়ার অভিযোগ যাত্রীদের। ঈদুল আজহায় লাখ লাখ মানুষ বাড়ি গেছেন। অনেকেরই আগে ভাগে যাওয়ার সুযোগ হয়নি, তাই ঈদের দ্বিতীয় দিনকেই বেছে নিয়েছেন তারা। বাচ্চা অসুস্থ ছিল, এই জন্য আমি একটু দেরিতে যাই। আমার ঈদের আগেই যাওয়ার কথা ছিল। প্রতিটা ঈদই তো ফ্যামিলির সাথে করি, একটা ঢাকায় করলাম আর কি, নতুন এক্সপিরিয়েন্স। ঈদের পর দিন গেলে একটু ভিড় কম হয়, সুবিধা হয় এজন্য। রাজধানীর আন্তনগর বাস কাউন্টারগুলোতে যাত্রীদের বেশ উপস্থিতি দেখা যায়। আজও কোনো কোনো পরিবহনে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। ঈদের আগে তেমন ছিল না, তবে এটা কোরবানি ঈদ বলে ঈদের পর দিনই বেশি যাত্রী। ঈদের পর দিন বেশি যাত্রী এবং আজকে মোটামুটি বেশ ভালো যাত্রী। টিকিট মনে করেন আপনি লোকালভাবে 400 টাকা নেয়, আজকে 1200-1500 এমনি চাই। আগে আমরা যাইতাম 700 টাকা, 750 টাকা সাতক্ষীরায়, এখন চাই 1000 টাকা, 1200 টাকা। কমলাপুর রেলওয়ে স্টেশনেও ছিল যাত্রীদের ঘরে ফেরার তাড়া। ঈদের আগে ভিড় আর ভোগান্তি এড়াতেই এখন ঢাকা ছাড়ছেন তারা। কর্মস্থলে ফেরা সহ বিভিন্ন কারণে আবার ঢাকায় ফিরছেনও অনেকে। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। আমরা হচ্ছে গরিব মানুষ, একটু গোস্ত টোস্তের লাগে থাকি। আমরা ভাবছি মনে সিট পাবো ঈদের পরের দিন, তো আজকেও সিট নাই। ঈদের আগে তো ট্রেনে ওঠাই যায় না, এখন তো রিল্যাক্সে দেখি কি অবস্থা। ঢাকায় কোরবানি দিয়েছে তো এবার, ওই জন্য কোরবানির কাছে শেষ করে এরপর যাচ্ছি আর কি। ট্রেন একটু ডিলে করছে আসতে, আসার যে টাইম ছিল তার থেকে 45 মিনিট ডিলে করছে, আদারওয়াইজ সবকিছুই স্বাভাবিক আছে। ছুটি শেষে ঢাকায় এভাবেই যাতে স্বস্তি নিয়ে ফেরা যায় সেই দাবি যাত্রীদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ঈদের পরের দিনেও পরিবর্তন হয়নি চামড়ার দামে। প্রতি পিস গরুর চামড়া বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকার মধ্যে। আকারে ছোট হলে দাম নেই বললেই চলে। মাদ্রাসার প্রতিনিধি ও মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে দরপতন হয়েছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ আড়ত মালিকরা। এদিকে সরবরাহ কম থাকায় পোস্তায় লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া সংগৃহীত হয়নি। অর্থ সংকটে ব্যবসা গুটিয়ে নিয়েছেন অনেকেই। সকালে চামড়া নিয়ে পোস্তায় আসেন মোহাম্মদ হারুন। দুটি গরুর চামড়ার দাম 1500 টাকা দাবি করলেও আড়তদার 500 টাকা দিতে চান। দামে বনিবনা না হওয়ায় চামড়া নিয়ে ঘুরতে থাকেন তিনি। অবশেষে সেই চামড়া বিক্রি করেন মাত্র 400 টাকায়। এক দোকানে গেছি 200 টাকা বলছে, আরেক দোকানে লোক নাই, আইসা পড়ছি এই দোকানে 200 টাকা বলছে, এরপরে এখন আবার 300, পরে আবার 400। 1600 টাকা দিয়ে 3টি চামড়া কিনে এক মৌসুমি ব্যবসায়ী পোস্তায় আসেন বিক্রি করতে, কিন্তু এখানে দাম পান মাত্র 900 টাকা। শুধু মৌসুমি ব্যবসায়ী নয়, এবার চামড়ার দামে হতাশ মাদ্রাসার প্রতিনিধিরাও। 500 টাকা করে দুইটা 1000 টাকা কিনছি, আর একটা কিনছি 600 টাকা, আর এখন মার্কেটে দাম কইতে আছে 3টায় 900 টাকা।
গভর্নমেন্ট এবার ইয়া বলছে যে চামড়ার দামটা বাড়তি, মানে তারা বেড বাড়ায় দিবে, তবে এবার তারা বাড়ায় দেয় না। আগের মতো দাম পাওয়া যায় না, তো আগে যে আমি বেচছি ওমে বেচতে পারি না। ঈদের দিন মাঝারি আকারের একটি গরুর চামড়া বিক্রি হয়েছে ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে। ঈদের পরদিনও অবস্থার কোনো পরিবর্তন হয়নি, যদিও আড়ত মালিকদের দাবি ন্যায্য দামেই চামড়া কিনেছেন তারা। লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া কিনতে না পারার কথাও জানান অনেকে। একটা ১ লক্ষ টাকার গরু আর ২০,০০০ টাকার গরুর সাথে যদি চামড়া একই দাম বিক্রি করছেন তাহলে কি হবে? আসল তো সমস্যা হলো বেচবে কার কাছে? টেনারিয়ালারা তো কিনবে না, টাকা এদিক থেকে চামড়া কিনে নিয়ে যায় আর টাকা দেয় না ঠিক মতন। আমাদের টার্গেট ছিল আপনার ৩,০০০ ৪,০০০-এর মতো, কিন্তু আমরা আসলে ২,০০০ও করতে পারিনি। পোস্তায় এবছর ৮০,০০০ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হলেও ঈদের দিন সংগ্রহ হয়েছে ৫০,০০০ পিস। বাকি দুদিনে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশাবাদী কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। তবে এতটা দরপতনের সদুত্তর দিতে পারেননি তিনি। চেষ্টা করেছি সরকারের যে বেঁধে দেওয়া দামটা সেটাতেই বিক্রি কিনি করার জন্য, কিন্তু আলটিমেটলি কি হয়েছে, যার যার পলিসি টেকনিক অনুযায়ী বিজনেস করেছে। কোনো চামড়াকে তার প্রয়োজন বাড়িয়ে নিয়েছে, কোনো চামড়া প্রয়োজন নেই ওটাকে কমিয়ে নিয়েছে। চামড়া বেসিক্যালি বিক্রি হয় কিন্তু স্কোয়ার ফিটে, আমরা কিন্তু স্কোয়ার ফিট মেজারমেন্ট করে নেওয়া হয়। তো মৌসুমি ব্যবসায়ী তারা তো আসলে এটার উপরে এক্সপার্ট না। নগদ অর্থের সংকট এবং ট্যানারি থেকে পাওনা টাকা আদায় করতে না পারায় অনেকেই চামড়া ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেও দাবি করেন তিনি। কোটি কোটি টাকা মানুষের আটকে রেখেছে, কেউ ৫ কোটি, কেউ ৩ কোটি, কেউ ২ কোটি, কেউ ৫০ লাখ, ৮০ লাখ করে। হোল দ্য ইয়ারে বিজনেসের পরে ১ কোটি টাকা আমি পাবো ট্যানারিদের কাছে ৫%, দ্যাটস মিন কত হলো? ৫ লাখ টাকা। এটা কি শোভা পায়? এটা কি মানায়? এটা দিয়ে কি ব্যবসা করা সম্ভব? পোস্তার আড়তে লবণ দিয়ে সংরক্ষণ করা এসব চামড়া সপ্তাহখানেকের মধ্যে চলে যাবে হিমায়তপুরের ট্যানারি শিল্পনগরীতে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। হেমায়তপুরের ট্যানারি নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পূর্ণাঙ্গ ক্যাপাসিটিতে ফিরিয়ে আনতে চায় সরকার। এই জন্য ইতালির একটি কোম্পানির সাথে আলোচনা চলছে। দুপুরে পরিদর্শনে গিয়ে এমন তথ্য জানান শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, সব ট্যানারির নিজস্ব ইটিপিও করতে পারবে, এ বিষয়ে উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার। তার মতে ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্ত সঠিক হলেও প্রক্রিয়াটি ভুল ছিল। হাজারীবাগ থেকে স্থানান্তরের সময় অনেক ট্যানারি রুগ্ন হয়ে পড়ে, সেসব কারখানা আবারও সচল করার চেষ্টা চলছে। তিনি জানান, এই শিল্পে নতুন বিনিয়োগ আনার চেষ্টা চলছে। শুধু চামড়া নয়, চামড়াজাত পণ্য রপ্তানির বড় লক্ষ্য স্থির করা হয়েছে। সঠিক নীতিমালা হলে এই খাত থেকে ১০ থেকে ১২ বিলিয়ন ডলারের রপ্তানি আয় করা সম্ভব হবে। এমন একটা জায়গায় যেখানে ভালো এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের সুবিধা আছে, কিন্তু যেভাবে স্থানান্তর হয়েছে সেই ব্যবস্থাপনাটা ছিল একটা ক্লাসিক কেস অফ মিসম্যানেজমেন্ট, যেই কারণে না বর্জ্য পরিশোধনাগারটা যে প্রজেক্টেড ক্যাপাসিটি ছিল সেই ক্যাপাসিটিতে ফাংশনাল আছে, আর না যারা এসেছে তারা প্রত্যেকে জীবিত থাকতে পেরেছে। অনেকগুলি শিল্প প্রতিষ্ঠান মাঝপথে হারিয়ে গিয়েছে। রাতারাতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি এও দাবি করেন, অতীতের তুলনায় দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেকটাই উন্নত। শক্ত হাতে দমন করা হয়েছে কোরবানি হাটের চাঁদাবাজি। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কোনো স্বজনপ্রীতি কিংবা রাজনৈতিক প্রভাব চলবে না। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি যে কথাটি বলছিলাম, শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। দিনটি উপলক্ষে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সেই কর্মসূচির বিস্তারিত তুলে ধরতে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যেখানে আর কোনো প্রশ্ন উঠতে পারে না। কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রিজভী আহমেদ জানান, গণতান্ত্রিক ব্যবস্থায় কেউ যাতে ভুক্তভোগী না হয়, সরকার সেই অঙ্গীকার বাস্তবায়নে তৎপর। আপনারা সরকারের যেগুলো ভুল হচ্ছে সেটা আপনারা ধরিয়ে দিতে পারেন, কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া, এইটা এদেশের মানুষ কখনোই এটাকে ভালোভাবে নেয়নি। কিন্তু যদি কোনো বৃহত্তর চক্রান্তের নীল নকশার অংশ হন, তাহলে সেটি হবে দেশের জন্য, রাষ্ট্রের জন্য বিপজ্জনক। রিজভী আহমেদ কথা বলেন ঈদ যাত্রা, কোরবানি হাট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও। দাবি করেন, অতীতের তুলনায় এবার সবকিছুই ছিল অনেকটাই সন্তোষজনক। আইন শৃঙ্খলা
পরিস্থিতির অবনতি তো নয়, বরং একবার সফেদ পরিস্থিতি তৈরি হবে রাতারাতি, এমন কোনো কথা নেই। একেবারে রাতারাতি যে কিছুই হবে না তা তো বলা যেতে পারে না, পৃথিবীর কোন দেশে সেটি নেই। তবে দেখতে হবে যে মানে আইনের শাসনটা বলবৎ আছে কিনা, অপরাধ করলে তার শাস্তি হচ্ছে কিনা। অনেক সময়ের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি আমি বলবো যে অনেক ভালো। এর আগে কিভাবে এই গরুর হাটগুলোতে চাঁদাবাজি এবং নানা ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হয়েছে, কিন্তু এবারে শক্ত হাতে সেগুলোকে দমন করা হয়েছে। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি সরকার মেধা ও যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দিবে। আমার উপর অনেক চাপ সৃষ্টি হচ্ছে, হবেই, পলিটিক্যাল লোক আমি। আমাদের ভাইস চ্যান্সেলরের উপর অনেক চাপ সৃষ্টি হচ্ছে যে একে নিতে হবে, ওকে নিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। কিন্তু এখানে সেটা চলবে না, চলতে দেওয়া উচিত না। বেছে বেছে সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষকদের এখানে নিতে হবে, এটাই মতো মেরিটোক্রেসির ব্যবস্থা নিতে হবে। উত্তরাঞ্চলের এই বিদ্যাপীঠকে বিশ্বমানে উন্নতি করার অঙ্গীকার জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের একটা সেন্টার অফ এক্সেলেন্স হোক। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। হাম ও উপসর্গে থামছে না শিশু মৃত্যু। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 10 জনের, সব মিলিয়ে মৃত্যু 575 জনের। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন 9 জন। সিলেটে মৃত্যু হয়েছে 1 জনের। 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি 732 জন। ফরিদপুরে হাসপাতালে ভর্তি আছেন 129 জন রোগী। সিলেটে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি 18 জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 205। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। হাম ও উপসর্গে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। মার্চের শেষ দিক থেকে সারা দেশে বাড়ে হামের প্রকোপ। ঈদের আমেজ ছুঁতে পারেনি হামে আক্রান্ত শিশুর অভিভাবকদের। উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে হাসপাতালে দিন পার করছেন তারা। আজও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি 1/2 শতাধিক হামে আক্রান্ত শিশু। তবে চিকিৎসকদের দাবি, টিকাদান কার্যক্রম শুরুর পর কমেছে আক্রান্তের সংখ্যা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডের চিত্র এটি। একদিকে কান্নারত শিশুকে নিবৃত করার চেষ্টা কারো, কেউ বা ব্যস্ত প্রিয় সন্তানের অক্সিজেন লাইন ঠিক রাখা কিংবা নেবুলাইজার করাতে। আজও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডে ভর্তি 1/2 শতাধিক শিশু। জ্বর, নিউমোনিয়া, শরীরে লালচে দানা আর দুর্বলতা নিয়ে হাসপাতালে আসছে আরও অনেকে, যাদের বেশিরভাগেরই বাড়ি চকরিয়া, কক্সবাজার, মহেশখালী, পেকুয়া, ফেনী ও নোয়াখালী। ঠান্ডা জ্বর, তখন চকরে হাসপাতালে নিয়ে গেছিলাম। ওরা দেখছে ভর্তি দিয়েছে, 3 দিন পর দেখছি বিসি কতগুলো উঠছে। চোখ তখন বন্ধ ছিল, আনছে দি, এখন চোখ তো খুলতেছে, একটু বসতেছে আর কি। খাওয়ার মুখ লুচি নেই, একদম খেতে পারতেছে না কিছু। এখানে পড়ে থাকছি, কুরবানি যে বাড়িতে করছে সবাই আনন্দ করতেছে, আমরা এখানে হাসপাতালে পড়ে আছি। এটাই তাও নিজেদের বাচ্চা নিয়ে যখন অসুস্থ ভোগ করতেছি, এটা সুস্থ করার জন্য তো ঈদ সামনে আরও পাবো। আমার মেয়েদের সুস্থতা আসল, আমরা সামনে কোরবান পাবো যদি আল্লাহ বাঁচে রাখে। আক্রান্তদের বয়স 3 মাস থেকে 5 বছর। আক্রান্ত অধিকাংশ শিশু নির্ধারিত সময়ে হামের টিকা নেয়নি বলে জানান অভিভাবকরা। নিউমোনিয়া হয়েছিল, নিউমোনিয়া থেকে আমি এই হাসপাতালে 18 দিন ছিলাম, ওই 9 নম্বর বেডে। তারপর সুস্থ হয়ে জ্বর কাশি করতে তার ওই টিকাগুলো দেওয়া হয় না। আমার মেয়ে রোগ ছিল বলি উনি সবসময় ঠান্ডা লেগে থাকে, তার কারণ আমি নিতে পারি নাই, এটা হলো আমার ব্যর্থতা। শিশু জন্ম হওয়ার পর থেকে টিকা যেগুলো বলছে সবগুলো মারছি, তখন তা হাম এটা শুনি নাই, এখন শুনতেছি হাম। তবে চিকিৎসকরা জানান, টিকাদান কার্যক্রম জোরদার করার পর রোগীর সংখ্যা কিছুটা কমেছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে সংখ্যা আরও কমে আসবে বলেও জানান তারা। হার্ড ইমিউনিটি ডেভেলপ করতে প্রায় 1 মাসের মতো লাগে। আমাদের যে মিজেলস ক্যাম্পেইন চলতেছে, এটা পুরাটা যখন কাভার হয়ে যাবে, হার্ড ইমিউনিটি ডেভেলপ হবে, তখন কিন্তু আপনার মিজেলসের রোগী আস্তে আস্তে গ্রেজুয়ালি কমতে থাকবে। মিজেলস আসলে ইটসেলফ এটার কোনো চিকিৎসা লাগে না। এই র্যাশগুলো এসে জ্বর সর্দি ভালো হয়ে কয়েকদিনের মধ্যে রোগী অটোমেটিক ভালো হয়ে যায়। সেই ক্ষেত্রে যে কোনো ভাইরাসকে আসলে ডায়াগনোসিস করা একটু কমপ্লিকেটেড। চট্টগ্রামে এখন পর্যন্ত নিশ্চিত হামে 3 জন এবং উপসর্গ নিয়ে 7 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 156 জন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।
রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেলে একই ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর গাফিলতি পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে কাল এই প্রতিবেদন দেয়া হবে। এই ঘটনায় ছায়া তদন্তে আছে পুলিশ ও সিআইডি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে নমুনা সংগ্রহ করেছে সিআইডি। বিস্তারিত জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। রাজধানীর আদ্দিন হাসপাতালে গত বুধবার ভোরে অল্প সময়ের ব্যবধানে মারা যায় 6 নবজাতক। অস্বাভাবিক মৃত্যুর এই ঘটনায় দেশ জুড়ে দেখা দেয় প্রতিক্রিয়া। মৃত্যুর কারণ জানতে সেদিনই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। নির্দেশ দেওয়া হয় 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। রমনার উপপুলিশ কমিশনার জানান, হাসপাতাল থেকে সংগ্রহ করা আলামত ধরেই চলছে তদন্ত। তৈরি করা হয়েছে ঘটনাস্থলের স্কেচ ম্যাপ। তদন্ত শুরু হয়েছে মাত্র, যেহেতু তদন্ত মাত্র শুরু হয়েছে এখনো আমরা ওই পর্যন্ত আসলে পৌঁছানো আমাদের সম্ভাবনা। জানেন, আমরা সুযোগ পেয়েছি শুধুমাত্র গতকাল ঈদের দিন, আর তদন্ত কার্যক্রম চলমান। যদি কোনো কিছু পেয়ে যাই সেটা যতটুকু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হবে আমরা শেয়ার করব। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি হাসপাতালের নবজাতক ইউনিট পরিদর্শন করে প্রাথমিকভাবে গাফিলতি ও অনিয়মের তথ্য পেয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওয়ার্ডের পরিবেশ, রোগী ব্যবস্থাপনা এবং সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ঘাটতি ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, হাসপাতালটির মানদণ্ড অনুসরণে ঘাটতি ছিল বলে প্রাথমিকভাবে মনে করছে তদন্ত কমিটি। শনিবার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তদন্ত প্রতিবেদন আমাদের এখনো হাতে আসে নাই, কিন্তু তাদের কাজের গাফিলতি আছে, তাদের পোস্ট রুমটার স্ট্রাকচারের যে ত্রুটি আছে, এরকম রুমে কখনো পোস্ট অপারেটিভ ওয়ার্ড হতে পারে না। মৃত শিশুদের পরিবারগুলো বরাবরই অভিযোগ করছে হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসা ব্যবস্থার ত্রুটি নিয়ে। তবে এ বিষয়ে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বিভিন্ন স্থানে মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে, এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এ সময় সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি শৈলকুপাকে বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী। আশেপাশের মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রি করার জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে। আমি অনুরোধ করব আপনাদেরকে, প্রাক্তন ছাত্র হিসাবে এই অঙ্গনকে, শৈলকুপাকে শান্তিপূর্ণ রাখার জন্য। আজও ডোনাল্ড ট্রাম্পকে এক নজর দেখতে মিরপুর চিড়িয়াখানায় ভিড় দর্শনার্থীদের। ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্পকে ঘিরেই এখন উচ্ছ্বাসের কমতি নেই। শিশু বড়দের বাড়তি উচ্ছ্বাস এখন সেখানে। এদিকে বাঘ, সিংহ আর বানরের খাঁচার সামনেও আছে ভিড়। ঈদের ছুটিতে একটু স্বস্তির আশায় চিড়িয়াখানার মতো জায়গাতেই আনন্দ খুঁজে নিচ্ছেন নগরবাসী। ঈদের দ্বিতীয় দিনে মিরপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের পদচারণায় মুখর। পরিবার পরিজন নিয়ে সকাল থেকে ভিড় জমিয়েছেন নানা বয়সী মানুষ। এবার চিড়িয়াখানার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে নতুন অতিথি ভাইরাল অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্র এখন এই প্রাণীটি। মহিষ আসছি, মহিষটা দেখতে আসছি। সেম এর মতো ডোনাল্ড ট্রাম্পের মতো, এই জন্য সবাই আর কি দেখার জন্য ভিড় করতেছে। নারায়ণগঞ্জ থেকে আমরা আসছি এখানে দেখার জন্য। চিড়িয়াখানায় প্রথমবার এটা এনেছে, আবার এটার কালারটাও ভিন্ন, সবাই দেখতেছে, শিশুরা পছন্দ করছে। এছাড়া বাঘ, সিংহ আর বানরের খাঁচার সামনে বরাবরের মতোই উচ্ছ্বসিত দর্শকরা। গরম উপেক্ষা করে শিশুদের হাসি আনন্দে খুশি অভিভাবকরাও। বাঘ দেখা যায়, সিংহ দেখা যায়, বান্দর দেখা যায়, কিন্তু এই বাঘগুলো একটু আটকানো থাকে, তাই জন্য আমার এই বাঘগুলোকে দেখলে একটু খারাপ লাগে। তারা ঢাকায় থাকি, সব সময় ঢাকার বাইরে যাচ্ছি না, গ্রামে থাকি না, ঘরের ভিতর বাচ্চাদের বন্দি করে রাখে। এরকম একটা সবুজের মধ্যে নিয়ে এসে একটু আলো বাতাসে রাখা গেলে বাচ্চাদের মনটা কিছুক্ষণের জন্য একটু ফ্রেশ মনে হয়। বছর ছুটি থাকে না, দেখা গেছে যে 2 ঈদেই এরকম ছুটি থাকে, আর এই ছুটি পেলেই আমরা চলে আসি এরকম
নিরিবিলি জায়গায় চাই আর কি সবাইকে একসাথে করে, তো এই দিনটা একটু ঘোরা ফেরা এটা না হইলে আসলে ওই ফিলটা পাওয়া যায় না। একটু গরম হলেও বাচ্চাদের আনন্দের কিছু গরমটাকে ত্যাগ স্বীকার করতেই হবে। রাজধানীতে বিনোদনের সুযোগ সীমিত, আক্ষেপ থাকলেও ঈদের সময় হাতের কাছে যেটা আছে তাতেই আনন্দ খুঁজে ফিরছেন নগরবাসী। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ঈদের টানা ছুটিতে দেশের পর্যটন স্পটগুলোয় বেড়েছে ভ্রমণ পিপাসুদের ভিড়। কক্সবাজার ও 3 পার্বত্য জেলার পাশাপাশি সিলেট সহ দেশের অন্যান্য জেলার দর্শনীয় স্থানগুলোতেও বেড়েছে পর্যটকদের পদচারণা। এছাড়া পরিবার পরিজন নিয়ে পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে যাচ্ছেন অনেকেই। ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর পর্যটন নগরী কক্সবাজার। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে সমুদ্র স্নানে মেতেছেন সব বয়সী মানুষ। সৈকতের কলাতলি, লাবণী, সুগন্ধা পয়েন্টের পাশাপাশি কেউ কেউ ঘুরে বেড়াচ্ছেন ইনানি আর হিমছড়িতেও। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। পড়াশোনার অনেক সমস্যা ছিল, এবং তারপরে একদম ফ্রিলি আজকে আমরা ঘুরছি, এত লোক দেখে অনেক ভালো লাগছে। স্রোত, নদী সব। 1 মাস ধরে প্ল্যান করছে পরীক্ষার জন্য, 4 বছর আগে আসছি। আমার 2 বেবি, আমার হাজবেন্ড আসছে, এসে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর পরিবেশ। তবে হোটেল মোটেলের মালিকরা বলছেন পর্যটকদের সংখ্যা বাড়লেও তা আশানুরূপ নয়। বুকিং হয়েছে 60% মতো। আশা করেছিলাম এই ঈদ উল আজহাতে প্রথম 5 দিন আমরা 100% বুকিং কনফার্ম হবে, তবে সেই তুলনায় এখন দেখা যাচ্ছে যে আমাদের মাত্র 60% বুকিং কনফার্ম হয়েছে। নাগরিক জীবনের ক্লান্তি দূর করতে অনেকেই ছুটেছেন 3 পার্বত্য জেলায়। পাহাড়ের আঁকাবাঁকা পথ আর মেঘে ঢাকা প্রকৃতির মাঝে পরিবার বন্ধু বান্ধব নিয়ে ঘুরছেন পর্যটকরা। ভিড় রয়েছে পাহাড়ের বিভিন্ন পর্যটন স্পটে। ফ্যামিলি নিয়ে আসছি ঘুরতে ঈদের সময়। এখানে অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর জায়গা, পরিবেশ অনেক ভালো, মানুষজন মোটামুটি ভালো, হেল্পফুল। দেশের নানা প্রান্ত থেকে সিলেটের সাদা পাথর, জাফলং, রাতারগুল সহ দর্শনীয় স্থানগুলোতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। উপভোগ করছেন প্রকৃতির অপার সৌন্দর্য। সাদা পাথর বয়ে যাচ্ছে আর পানিটা এত ঠান্ডা, মানে খুব সুন্দর একটা পরিবেশে আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে আসছি। প্রাকৃতিক সৌন্দর্যটা বেশি ভালো লাগছে। পাহাড় প্রচন্ড গরমে ঠান্ডার জন্য ভাই এখানে বসে আছি, আর চারিদিকে সবুজ, পাথরের মধ্যখানে শান্তি। এদিকে ঈদ উল আজহার দ্বিতীয় দিনেও আশানুরূপ পর্যটক নেই পটুয়াখালীর সাগরকন্যা খ্যাত কুয়াকাটায়। এতে হতাশ পর্যটন সংশ্লিষ্টরা। সব জায়গায় আমাদের যেসব স্পটে আমাদের পর্যটকদের আনাগোনা ঘটে, অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিতে পারি। এছাড়া ঈদের ছুটিতে জমজমাট হয়ে উঠেছে দেশের বিভিন্ন পার্ক, চিড়িয়াখানা সহ বিনোদন কেন্দ্রগুলো। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ইরানের বিপ্লবী গার্ড IRGCর আর্থিক উৎস বিচ্ছিন্ন করার লক্ষ্যে বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান, ব্যক্তি ও জাহাজের বিরুদ্ধে, যার তালিকা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অবরুদ্ধ করা হয়েছে ইরানের পেট্রোকেমিক্যাল পরিবহনের দায়ে 11টি প্রতিষ্ঠান ও 8টি জাহাজের লেনদেন কার্যক্রম। এছাড়াও ইরানের সাথে বাণিজ্যে জড়িত থাকার অপরাধে এক ব্যক্তির উপরও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। তালিকায় রয়েছে হংকং ভিত্তিক বেশ কয়েকটি প্রতিষ্ঠান। বিলিয়ন বিলিয়ন ডলারের ইরানি তেল বিক্রয় নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ আনা হয়েছে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। আর্জেন্টিনার 96 বছরের ফুটবল ইতিহাসে তৈরি হলো এক অনন্য রেকর্ড। পাবলো পাস ও দিয়াগো সিমিওনে, এই 2 বাবার 2 ছেলে একসঙ্গে জায়গা করে নিলেন লিওনেল স্ক্যালোনির বিশ্বকাপ দলে। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এমন কাকতালীয় ঘটনা আগে কখনো ঘটেনি। একই বিশ্বকাপে খেলেছিলেন 2 বাবা, পাবলো পাস ও গিলিয়ানো সিমিওনে। আর 2026 বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে একসঙ্গে জায়গা করে নিলেন তাঁদের 2 ছেলে নিকো পাস ও গিলিয়ানো সিমিওনে। স্পেনে জন্ম নেওয়া নিকো এখন মাতাচ্ছেন ইতালির কোমো, আর রোমে জন্ম নেওয়া সিমিওনে লড়ছেন বাবার ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে। বিদেশে বড় হলেও স্কলোনির স্কাউটিংয়ে তাঁরা হয়ে উঠেছেন ভরসার পাত্র। মজার ব্যাপার হলো 98 সালে পাবলো পাসের সতীর্থ রবার্তো আয়ালা এখন জাতীয় দলের সহকারী কোচ। তার হাত ধরেই বাবার অসমাপ্ত স্বপ্ন বিশ্বকাপ মঞ্চে পূর্ণ করতে যাচ্ছেন 2 উত্তরসূরি। আর এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।